আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। বিশেষ খবর হচ্ছে হরমুজ প্রণালীতে ফাঁক পেতেছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বেকায়দায়। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে ড্রপ করুন প্রিয় দর্শক। আপনারা জানেন যে সমগ্র বিশ্বে তেল সরবরাহের ২০% হরমুজ প্রণালী দিয়ে হয়। সুতরাং এই হরমুজ প্রণালীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলের ক্ষেত্রে বিশ্বব্যাপী একটা স্থিতিশীল বাজার তৈরিতে। তো সেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে ইরান। শুধু তাই নয়, পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণ। এই ভূমধ্যসাগরে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশের অধিকার থাকলেও হরমুজ প্রণালীর অধিকার কেবলমাত্র ইরানের। এখন এই যুদ্ধ চলা অবস্থায় হরমুজ প্রণালী নিয়ে চাল দিয়েছে ইরান। কি ঘটছে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য অবগত করব এবং বিশ্লেষণ করতে চাই প্রিয় দর্শক। দেখুন, গত কদিন ধরে এই হরমুজ প্রণালীকে নিয়ে নানা ধরনের উত্তেজনাকর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে স্পষ্টভাবে ইরান জানিয়ে দিয়েছে যে এটি তাদের নিজেদের চ্যানেল। সুতরাং কাকে ব্যবহার করতে দেবে আর কাকে দেবে না সেটা সম্পূর্ণরূপে তাদের উপর নির্ভর করছে। একটি মাত্র দেশকে গত দুদিনে হরমুজ প্রণালী চ্যানেল দিয়ে যাতায়াতের সুবিধা দিয়েছে, আর সেটি হচ্ছে চীন। এখন দেখুন, স্পষ্টভাবেই ইরান যুক্তরাষ্ট্রকে আহ্বান করছে যে তোমরা হরমুজ প্রণালীতে আসো এবং আমাদের সঙ্গে লড়াই করো। কিন্তু কেন সাহস পাচ্ছে না, বরং হরমুজ প্রণালীর কাছাকাছিতে থাকা যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে অনেক দূরে সরে গেছে। তারা কয়েকবার ইরানের আঘাতের মুখোমুখি হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড শনিবার জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পাহারায় থাকা মার্কিন বাহিনীর জন্য অপেক্ষা করছে। বর্তমানে ওই অঞ্চলে যুদ্ধ চলায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মার্কিন জ্বালানি সচিব ঘোষণা করেছেন পরিস্থিতি অনুকূলে এলেই তাদের নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। অনেকটা মামার বাড়ি আবদারের মতো এটা নিয়ন্ত্রণ করছে ইরান। আর ইরান স্পষ্টভাবে আহ্বান জানিয়েছে যে জলসীমায় প্রবেশ করো, এরপর তোমরা জীবিত না মৃত অবস্থায় ফিরবে সেই সিদ্ধান্ত আমাদের। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব বলছে যে কয়েকদিন পরে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মানে আকাশ কুসুম স্বপ্ন দেখার মতো অবস্থা। এই ঘোষণার পরই রেভলিউশনারি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, আমরা তাদের অপেক্ষায় আছি। ফার্স্ট নিউজ এজেন্সির খবর অনুযায়ী নাইনি বলেন, আমরা মার্কিনীদের পরামর্শ দিচ্ছি কোন সিদ্ধান্ত নেয়ার আগে তারা যেন ১৯৮৭ সালে মার্কিন সুপার ট্যাঙ্ক ব্রিজেটন এ লাগা আগুনের কথা এবং সাম্প্রতিক সময়ের লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর কথা মনে রাখে। প্রিয় দর্শক, ইরান উপসাগরে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী এলাকায় চলাচল করায় প্রিমা নামের একটি তেলবাহী এবং মাল্টার পতাকাবাহী জাহাজকে ড্রোন দিয়ে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়। এরপরে এটি তাৎক্ষণিকভাবে ভস্মীভূত হয়ে যায়। সুতরাং খেলা কোন লেভেলে চলছে তা আমাদের বোঝার আর কোনো বাকি নেই। এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পৃথিবী ব্যাপী তেলের স্বাভাবিক সরবরাহ কিন্তু ইরানের উপর নির্ভর করছে। জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী প্রিমা একটি তেল ও রাসায়নিক বহনকারী ট্যাঙ্কার যা মাল্টার পতাকাবাহী। প্রিয় দর্শক, কদিন আগে আমরা একটি খবর চাউর হতে দেখলাম যে ইরাক থেকে কুর্দি বাহিনী স্থল অভিযানে যাবার জন্য ইরানে প্রবেশ করবে। তখন ইরানের রেভলিউশনারি গার্ডের কর্মকর্তারা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি স্পষ্টভাবে একটি মন্তব্য করেন যে আমরা তাদের অপেক্ষায় রয়েছি। স্থল অভিযানে শুধু ইরাকের কুর্দি বাহিনী নয়, বরং ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বাহিনী আসুক সেটা আমরা চাই, এসে আমাদের শক্তিমত্তা পরখ করুক। ইরানকে যদি কিউবা অথবা ভেনেজুয়েলা অথবা আফগানিস্তানও মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে খুবই ভুল করবে। কারণ ইরানের এখনো ৭০ থেকে ৮০ ভাগ মানুষ বিপ্লবের চেতনায় আবিষ্ট। ইরানের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানের নেতৃত্ব এমন ভাবে গঠন করা হয়েছে, বলা হয়ে থাকে যে মোজাইক পদ্ধতিতে এই বিপ্লবী সরকারের নেতৃত্বের কাঠামো। সুতরাং এটাকে ভেঙে ফেলা অত সহজ নয়।
একজনকে হত্যা করা হবে, আরেকজন অটোমেটিক আসবে, আরেকজনকে হত্যা করা হবে, তার স্থলে আরেকজন আসবে। এভাবে নেতৃত্ব আসতেই থাকবে। নেতৃত্ব শূন্য করা ইরানের সরকারি কাঠামো বা বিপ্লবী কাঠামোর মধ্যে কখনোই সম্ভব নয়। সেটা এই ৮-৯ দিনের যুদ্ধে ইতিমধ্যে প্রত্যক্ষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্যে এখন খানিকটা মানে আদার ব্যাপারীর জাহাজের খোঁজ নেওয়ার মতো অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলছেন যে মুস্তফা খামেনিকে যে নেতা নির্বাচন করা হয়েছে এটা যথার্থ হয়নি। এটা আমাদের অনুকূলে হয়নি। নেতা নির্বাচন কমিটিতে আমাকেও রাখতে হবে কারণ আমি ভেনেজুয়েলার নেতা নির্বাচন করে দিয়েছি। আহাহাহা! ভেনেজুয়েলা আর ইরান রাত-দিন পার্থক্য। ইরান গত ১ যুগ ধরে এইরকম দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান কিভাবে ইসরায়েলকে ঠেকিয়ে দিতে হয় তা ইতিমধ্যে ৩টি স্বল্পস্থায়ী যুদ্ধের মধ্য দিয়ে প্রদর্শন করেছে বিশ্বব্যাপী। ইরান এত লক্ষ লক্ষ ড্রোন, ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল উৎপাদন করেছে যা কল্পনাও করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে কয়েক হাজার ডলারের প্রয়োজন পড়ছে, সেখানে ইরান তৈরি করছে স্বল্প মূল্যের ড্রোন বা ক্ষেপণাস্ত্র। ইরানের একটি ড্রোন, স্বল্প মূল্যের ড্রোন ভূপাতিত করতে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে হাজার হাজার ডলার। তো তাহলে দেখুন কি ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়েছে এই দুটি রাষ্ট্র। সুতরাং ইরানকে যারা অন্য ল্যাটিন আমেরিকার দেশের সঙ্গে তুলনা করছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তাতে স্পষ্টই হয় যে তিনি বোকার স্বর্গে বাস করছেন। তিনি আসলে দিবালোকে বসে একটা আকাশকুসুম স্বপ্ন দেখছেন। তার এই কল্পনা যে কখনোই বাস্তবায়িত হবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। আজকের খবর হচ্ছে যে চীন, রাশিয়া প্রত্যক্ষভাবে সহযোগিতা না করলেও বা ইরানের সঙ্গে যুদ্ধ না করলেও তারা পেছনের দরজা দিয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করছে সেটি হচ্ছে গোয়েন্দা তথ্য দিচ্ছে। যেখানেই আসলে মূল ঘাটতি ইরানের। এই গোয়েন্দা তথ্য দিয়ে মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন ঘাঁটি আছে তা চিহ্নিত করে দিচ্ছে রাশিয়া। রাশিয়ার গোয়েন্দা সংস্থার তরফ থেকে এই কাজটি করা হচ্ছে। ইতোমধ্যে ৩ জন ডিটেকটিভ স্পেশালিস্টকে পাঠানো হয়েছে ইরানে, যারা এই গোয়েন্দা কার্যক্রম তদারকি করছেন। মধ্যপ্রাচ্যের কোন কোন স্থাপনায় কখন কিভাবে হামলা করলে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং বেশি আক্রান্ত হবে সেই তথ্যগুলো কিন্তু রাশিয়ার গোয়েন্দারা এখন সরবরাহ করছে। অন্যদিকে তেল নিয়ে একটা দারুণ রাজনীতি শুরু করে দিয়েছে চীন। এখন ইরানের তেল যেমন তারা গ্রহণ করছে, একইভাবে বিশ্বব্যাপী প্রধানতম তেলের আমদানিকারক হিসেবে আবির্ভূত হয়ে গেছে। সুতরাং অনেক বিশ্লেষক মনে করছেন যে এই যুদ্ধের কার লাভ কার ক্ষতি এটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে সবচেয়ে ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, আর সবচেয়ে বেশি লাভবান হবে চীন। কারণ চীন ইতোমধ্যে ইরানের সঙ্গে চমৎকার সম্পর্ক রেখে তার সকল অর্থনৈতিক অগ্রগতির কাজগুলো করে নিচ্ছে। অন্যদিকে তেলের বিনিময়ে চীন ইরানকে সামরিক এবং অন্যান্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করছে। সুতরাং খেলা কোন লেভেলে চলছে আমরা স্পষ্টই বুঝতে পারছি। তবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি, এক দেশদর্শিতা, এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ভালো চোখে নিচ্ছে না। ইতোমধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটো কক্ষেই ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ নিয়ে তড়িৎ পদক্ষেপের ক্ষমতা কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্পের দলের নেতারা বলছেন যে তাকে থামাতে হবে, তাকে না থামালে বিশ্বব্যাপী যে অস্থিরতা শুরু হবে তার লাগাম আর পেন্টাগন বা যুক্তরাষ্ট্রের কাছে থাকবে না। সুতরাং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এক হরমুজ প্রণালীকে ঘিরেই ইরান যে চালটি দিয়েছে, যে চালে অস্থির ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সেই চাল থেকে কিভাবে উদ্ধার পাবে তারা। আর এই হরমুজ প্রণালী বাদে ইরানের অন্যান্য চাল তো আছেই। ইতিমধ্যে এটা স্পষ্ট হয়েছে যে ইরান এতদিন ধরে মধ্যপ্রাচ্যের থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তার ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছিল। ফলে সহজেই কিন্তু বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ খুলে দিতে পেরেছে তেহরান। দেখুন, এক যুগে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ওমান সব রাষ্ট্রগুলোতে হামলা করছে ইরান। তো এই হামলার মধ্য দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে একমাত্র দাদাগিরি করলে ইরানই করতে পারবে। এখানে
হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের কোনো সুযোগ নেই। এর ফলে শক্তির একটা ভারসাম্য তৈরি হবার সম্ভাবনা তৈরি হয়েছে। পৃথিবী চায় শক্তির ভারসাম্য। পৃথিবী চায় যেন কেউ একক আধিপত্য না করে ছোট রাষ্ট্রগুলোকে গিলে ফেলতে না পারে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।